কাজকর্মে কোমরে ব্যথা হয়েছে। ছেলে বলল, মা আমি মালিশ করে দিই, আমি শুয়ে পড়লাম। সে আমার কোমরে তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করতে লাগল। তার হাতের স্পর্শে ব্যথা কমতে লাগল। হঠাৎ সে বলল, মা তোমার ত্বক এত মসৃণ, আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার পিঠে মালিশ করতে করতে বলল, এই শরীর, এই ত্বক, এই সৌন্দর্য শুধু আমারই হওয়া উচিত। আমি উঠে বসতে গেলাম। সে আমাকে থামিয়ে বলল, মা আমি তোমাকে এভাবে স্পর্শ করতে চাই সারা জীবন। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। তুমি আমার স্ত্রী হও। মালিশের তেলের গন্ধ ঘরে ছড়িয়ে আছে, কিন্তু আমার মন আরও উত্তেজিত হয়ে উঠেছে। সে আমার হাত ধরে বলল, মা বিয়ে করো আমাকে। আমি তোমার শরীর ও মনের সব যত্ন নেব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি বর্মন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রুদ্র বর্মন, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, সুমিত আর রিনা। সুমিত ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিনা ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমি তখন বুঝলাম না যে আমার ছেলে সুমিত কি বলতে চাচ্ছে। তার কথাগুলো শুনে আমার চোখ বড় হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, সুমিত তুমি কি বলছ? তুমি আমার ছেলে। সুমিত হেসে বলল, মা আমি তো শুধু বললাম তুমি খুব সুন্দর। আর তোমার ত্বক সত্যিই মসৃণ। আমি তো আর কিছু বলিনি। আমি তখনও বিভ্রান্ত ছিলাম। হঠাৎ সুমিত আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরে বলল, মা দেখো আমার হাতের তালুতে কি লেখা। আমি তার হাতের দিকে তাকালাম। দেখলাম তার হাতের তালুতে কি যেন একটা অদ্ভুত চিহ্ন আছে। চিহ্নটা দেখতে একটা ত্রিভুজের মতো, কিন্তু তার ভিতরে একটা চোখের মতো কিছু একটা আছে। এটা কি সুমিত? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা এটা একটা প্রাচীন রহস্য। আমি কলেজের লাইব্রেরিতে একটা পুরনো বই পেয়েছি। সেই বইয়ে লেখা ছিল যে যার হাতে এই চিহ্ন থাকবে সে তার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটির সাথে একটা অদ্ভুত অভিজ্ঞতা পাবে। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কি ধরনের অভিজ্ঞতা? সুমিত রহস্যময় হাসি দিয়ে বলল, মা তুমি যদি আমার সাথে সেই পুরনো বইয়ের জায়গায় যাও তাহলে সব জানতে পারবে। কিন্তু আমাদের একসাথে যেতে হবে। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তবে কৌতূহলের কারণে বললাম, ঠিক আছে, কিন্তু কোথায় যেতে হবে? সুমিত বলল, শহরের পুরনো অংশে একটা পরিত্যক্ত গির্জা আছে। সেখানেই সেই বইটা পেয়েছিলাম। কিন্তু মা আমাদের রাতের বেলা যেতে হবে। কারণ সেই চিহ্নের জাদু শুধু চাঁদের আলোতেই কাজ করে। আমার মনে কিছুটা ভয় হল। কিন্তু সুমিতের চোখে যে কৌতূহল আর উৎসাহ দেখলাম তাতে আমিও আগ্রহী হয়ে উঠলাম। রাত প্রায় ১টার সময় আমরা বের হলাম। সুমিত তার বাইকে করে আমাকে নিয়ে পুরনো শহরের দিকে গেল। রাস্তা খুবই ফাঁকা ছিল। চাঁদের আলো সবকিছু একটা রহস্যময় চেহারা পেয়েছে। পুরনো গির্জার সামনে পৌঁছে আমরা দেখলাম জায়গাটা বেশ ভয়ানক লাগছে। গির্জার দেয়ালগুলো ভাঙা, জানালায় কাচ নেই। কিন্তু সুমিত নির্ভীকভাবে এগিয়ে গেল। মা চলো ভিতরে যাই, সুমিত বলল। গির্জার ভিতরে ঢুকতেই আমি একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হচ্ছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সুমিত তার মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল। আমি তার পেছন পেছন গেলাম। হঠাৎ আমরা দেখলাম গির্জার বেদির কাছে একটা পুরনো বই খোলা অবস্থায় রাখা। বইটার পাতাগুলো পুরনো হলেও বেশ ভালো অবস্থায় আছে। সুমিত বইটার কাছে গিয়ে বলল, মা এই বইটাই। এই বইয়ের ভিতরেই সেই রহস্যের কথা লেখা আছে। আমি বইটার দিকে তাকালাম। বইটার নাম প্রাচীন রহস্যের সন্ধানে। বইটা খুলে দেখলাম তার ভিতরে অনেক অদ্ভুত চিত্র আর লেখা আছে। সুমিত একটা পাতায় আঙুল রেখে বলল, মা এখানে দেখো। এই চিহ্নের কথা লেখা আছে। আমি পড়লাম, যে ব্যক্তির হাতে এই চিহ্ন প্রকাশ পাবে সে তার সবচেয়ে প্রিয় মানুষের সাথে একটা অলৌকিক অভিজ্ঞতা পাবে। তারা দুজনে একসাথে একটা রহস্যময় জগতে প্রবেশ করবে, যেখানে তাদের মনের গভীর ইচ্ছাগুলো বাস্তব হয়ে উঠবে। কিন্তু এর মানে কি? আমি জিজ্ঞেস করলাম। সুমিত বলল, মা আমি জানি না। কিন্তু বইয়ে আরও লেখা আছে যে চাঁদের আলোতে এই চিহ্নে স্পর্শ করলে রহস্যের দরজা খুলে যাবে। হঠাৎ জানালা দিয়ে চাঁদের আলো এসে সুমিতের হাতের চিহ্নের উপর পড়ল। সাথে সাথে সেই চিহ্ন জ্বলজ্বল করতে শুরু করল।
আমি ভয়ে পিছিয়ে গেলাম। কিন্তু সুমিত বলল, মা, ভয় পেজো না। এটাই তো আমরা চেয়েছিলাম। সুমিত তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। মা, আমার হাত ধরো। আমি দ্বিধায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার হাত ধরলাম। সাথে সাথে আমাদের চারপাশের পুরো পরিবেশ পাল্টে গেল। গির্জার ভাঙা দেয়াল আর ছাদ হঠাৎ নতুন হয়ে গেল। চারদিকে সুন্দর ফুলের বাগান দেখা দিল। আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এটা কি হলো? আমি অবাক হয়ে বললাম। সুমিত হাসতে হাসতে বলল, মা, আমরা এক অলৌকিক জগতে চলে এসেছি। এখানে আমাদের স্বপ্নগুলো বাস্তব হয়ে উঠবে। আমি চারদিকে তাকালাম। সত্যিই জায়গাটা খুব সুন্দর। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। হঠাৎ আমরা দেখলাম আমাদের দিকে একটা সুন্দর মহিলা এগিয়ে আসছেন। মহিলাটির পরনে একটা সাদা শাড়ি, চুল খোলা। মহিলাটি আমাদের কাছে এসে বললেন, তোমরা এই জগতে স্বাগতম। আমি এই জগতের রক্ষিকা। তোমাদের মনের ইচ্ছা অনুযায়ী এখানে সবকিছু হবে। সুমিত উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল, আমরা কি কি করতে পারি? মহিলাটি হেসে বললেন, তোমরা যা চাও তাই। কিন্তু মনে রেখো, এখানকার সব অভিজ্ঞতাই তোমাদের মনের গভীর থেকে আসবে। আমি একটু ভয় পেলাম। কিন্তু আমরা কিভাবে এখান থেকে ফিরে যাব? সূর্য ওঠার সাথে সাথে তোমরা নিজেদের জগতে ফিরে যাবে, মহিলাটি বললেন। সুমিত আমার হাত ধরে বলল, মা, চলো এই জগৎটা ঘুরে দেখি। আমরা এগিয়ে গেলাম। সুন্দর ফুলের বাগান পেরিয়ে একটা স্বচ্ছ নদীর কিনারায় পৌঁছালাম। নদীর জল এত পরিষ্কার যে তলদেশ দেখা যাচ্ছে। সুমিত বলল, মা, এই জলে স্নান করলে সব ক্লান্তি দূর হয়ে যায় বলে শুনেছি। আমি বললাম, তুমি কোথায় শুনলে? মনে হচ্ছে আমি আগে এখানে এসেছি, সুমিত একটু বিভ্রান্তির সাথে বলল। হঠাৎ আমার মনে হলো আমিও এই জায়গা চিনি। কিন্তু কিভাবে সম্ভব? আমরা নদীর ধারে বসলাম। চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হয়ে একটা অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। সুমিত হঠাৎ বলল, মা, তুমি কি মনে করো আমরা স্বপ্ন দেখছি? আমি বললাম, জানি না। কিন্তু সব কিছু খুব বাস্তব মনে হচ্ছে। মা, আমি তোমাকে কিছু বলতে চাই, সুমিত গম্ভীর হয়ে বলল। বলো। আমি আসলে সেই বইয়ে যা পড়েছি তার সবটা তোমাকে বলিনি। বইয়ে লেখা ছিল যে এই জগতে এসে মানুষ তার মনের সবচেয়ে গোপন ইচ্ছাটা জানতে পারে। আমি একটু ভয় পেলাম। কি ধরনের ইচ্ছা? সুমিত চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, মা, আমার মনে হচ্ছে আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা হয়তো একটু অন্যরকম। আমার বুক কেঁপে উঠল। সুমিত, তুমি আমার ছেলে। এইসব কথা বলছো কেন? মা, আমি জানি। কিন্তু এই জগতে সব কিছুই ভিন্ন। এখানে আমাদের মধ্যকার সম্পর্ক হয়তো অন্যরকম হতে পারে। হঠাৎ আমি অনুভব করলাম যে আমার মনেও অদ্ভুত কিছু অনুভূতি জেগে উঠছে। আমি সুমিতের দিকে তাকালাম। আমার কেন জানি মনে হচ্ছিল যে সে আমার ছেলে নয়, বরং একজন পুরুষ বন্ধু। এটা কি হচ্ছে? আমি মনে মনে ভাবলাম। সুমিত আমার কাছে এগিয়ে এসে বলল, মা, এই জগতে আমরা যা যা ইচ্ছা করি সেটাই সত্যি হয়ে যায়। আমি চাই তুমি আমাকে শুধু ছেলে হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখো। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। এই জগতের প্রভাবে আমার মনেও কি যেন পরিবর্তন আসছে। হঠাৎ সুমিত আমার হাত ধরে বলল, মা, এই নদীতে স্নান করলে আমাদের মনের সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। আমরা আমাদের সত্যিকারের অনুভূতি বুঝতে পারব। আমি দ্বিধায় ছিলাম। কিন্তু এই অদ্ভুত জগতে সবকিছুই সম্ভব বলে মনে হচ্ছিল। সুমিত প্রথমে নদীতে নামল। তারপর আমার দিকে হাত বাড়িয়ে বলল, মা, আসো। আমি ধীরে ধীরে নদীতে নামলাম। জলটা ঠান্ডা ছিল কিন্তু খুব আরামদায়ক লাগছিল। সুমিত আমার কাছাকাছি এসে বলল, মা, এই জলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমিও অনুভব করলাম যে সত্যিই আমার শরীর আর মনে একটা প্রশান্তি এসেছে। কিন্তু সাথে সাথে আমার মনে আরও অদ্ভুত কিছু অনুভূতি জাগছিল। সুমিত আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি খুব সুন্দর দেখাচ্ছ। আমি লজ্জা পেলাম। কিন্তু একই সাথে একটা অদ্ভুত অনুভূতিও হল। হঠাৎ সুমিত আমার কাছে আরও এগিয়ে এলো। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু পারলাম না। সুমিত, তুমি কি করছ? আমি বললাম। মা, আমি তোমাকে আরও কাছ থেকে দেখতে চাই, সুমিত বলল। আমার মনে হচ্ছিল যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। সবকিছু অবাস্তব লাগছিল। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ এলো। সুমিত! মিতালি! আমরা দুজনেই চমকে উঠলাম। দেখলাম সেই সাদা শাড়ি পরা মহিলাটি আমাদের দিকে এগিয়ে আসছেন। মহিলাটি কাছে এসে বললেন, তোমরা সাবধান থেকো।
এই জগতে তোমাদের মনের গভীরের অন্ধকার দিকগুলোও বের হয়ে আসতে পারে। আমি জিজ্ঞেস করলাম, মানে হচ্ছে তোমাদের যে অনুভূতিগুলো স্বাভাবিক জগতে চাপা থাকে, এখানে সেগুলো প্রকাশ পেয়ে যেতে পারে। কিন্তু সেগুলো সবসময় ভালো নাও হতে পারে। সুমিত বলল, কিন্তু আমাদের তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। মহিলাটি বললেন, উদ্দেশ্য ভালো থাকলেও মনের গভীরে কি আছে তা আমরা সবসময় জানি না। তোমরা সাবধান থেকো। আমি সুমিতের দিকে তাকালাম। আমার মনে হল সুমিত কিছুটা বিভ্রান্ত। আমরা নদী থেকে উঠে এলাম। সুমিত আমার দিকে তাকিয়ে বলল, মা, আমার মনে হচ্ছে আমরা কোনো ভুল করছি। আমি বললাম, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমাদের এখানে থাকা উচিত নয়। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে চাঁদের আলো কমে যাচ্ছে। দূরে পূর্ব আকাশে একটু আলো দেখা যাচ্ছে। সুমিত বলল, মা, সূর্য উঠতে চলেছে। আমাদের শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই অদ্ভুত জগৎ থেকে বের হতে পারলে ভালো হবে। সেই মহিলা আমাদের কাছে এসে বললেন, তোমরা এই অভিজ্ঞতা থেকে কি শিক্ষা পেলে? আমি বললাম, আমরা বুঝলাম যে আমাদের মনের গভীরে অনেক জটিল অনুভূতি আছে। কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। সুমিত বলল, আমি বুঝেছি যে আমার মায়ের প্রতি যে ভালোবাসা আছে সেটা একজন সন্তানের ভালোবাসা, অন্য কিছু নয়। মহিলাটি হাসলেন। তোমরা সঠিক শিক্ষা পেয়েছ। এবার তোমরা নিজেদের জগতে ফিরে যাও। হঠাৎ আমাদের চারপাশের সুন্দর পরিবেশ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যেতে লাগল। ফুলের বাগান, নদী, তারা ভর্তি আকাশ সবকিছু মিলিয়ে যেতে লাগল। আমরা আবার সেই পুরনো ভাঙা গির্জায় ফিরে এলাম। সূর্যের আলো জানালা দিয়ে ভিতরে আসছে। সুমিত আমার দিকে তাকিয়ে বলল, মা, আমরা কি সত্যিই ওই অদ্ভুত জগতে গিয়েছিলাম? আমি বললাম, জানি না। হয়তো স্বপ্ন দেখেছি। কিন্তু যাই হোক, আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। সুমিত তার হাতের দিকে তাকাল। সেই অদ্ভুত চিহ্নটা আর নেই। হাতের তালু একদম স্বাভাবিক। মা, চিহ্নটা গায়েব হয়ে গেছে। সুমিত অবাক হয়ে বলল। আমি বললাম, হয়তো এটাই স্বাভাবিক। চলো এবার বাড়ি ফিরে যাই। আমরা গির্জা থেকে বের হয়ে এলাম। বাইরের সকালের সুন্দর রোদ। সবকিছু স্বাভাবিক লাগছে। বাড়ি ফেরার পথে সুমিত বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি গত রাতে অদ্ভুত ব্যবহার করেছি। আমি বললাম, সুমিত, তুমি কোনো ভুল করনি। আমরা দুজনেই সেই অদ্ভুত জগতের প্রভাবে পড়েছিলাম। কিন্তু মা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তবে একজন ছেলে হিসেবেই, সুমিত বলল। আমি তার কপালে হাত রেখে বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার প্রিয় সন্তান। বাড়ি পৌঁছে দেখি রুদ্র আর রিনা এখনো ঘুমিয়ে আছে। আমরা চুপচাপ ভিতরে ঢুকলাম। সুমিত তার রুমে যাওয়ার আগে বলল, মা, এই ঘটনার কথা বাবা আর রিনাকে বলবো না তো? আমি বললাম, না, এটা আমাদের মধ্যেই থাক। কিন্তু পরের দিন থেকে আমি লক্ষ্য করলাম যে সুমিতের আচরণে একটা পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছে। পড়াশোনায় আরও মন দিচ্ছে। একদিন সন্ধ্যায় সুমিত আমার কাছে এসে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই। মানুষের মনের রহস্য নিয়ে কাজ করতে চাই। আমি খুশি হলাম। এটা তো খুব ভালো সিদ্ধান্ত। হ্যাঁ মা। সেই রাতের অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে মানুষের মনের ভিতর অনেক জটিল বিষয় আছে। আমি সেগুলো নিয়ে গবেষণা করতে চাই। আমি গর্ব অনুভব করলাম। তুমি যা করতে চাও, আমি তোমার পাশে আছি। এর কয়েক মাস পর সুমিত তার কলেজ থেকে একটা চিঠি নিয়ে এলো। চিঠিতে লেখা ছিল যে তার একটা গবেষণা প্রবন্ধ নির্বাচিত হয়েছে। প্রবন্ধের বিষয় ছিল পারিবারিক সম্পর্কের মনোবিজ্ঞান। আমি বললাম, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুমিত বলল, হ্যাঁ মা। আমি লিখেছি যে পরিবারের সদস্যদের মধ্যে কখনো কখনো জটিল অনুভূতি তৈরি হতে পারে। কিন্তু সেগুলোকে সঠিকভাবে বুঝে নিয়ন্ত্রণ করতে পারলে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হয়। আমি বুঝলাম যে সেই রাতের অভিজ্ঞতা সুমিতের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। কয়েক বছর পর সুমিত একজন সফল মনোবিজ্ঞানী হল। তার বিশেষত্ব হল পারিবারিক সমস্যার সমাধান। একদিন সে আমাকে বলল, মা, আমি আমার কর্মজীবনে অনেক পরিবারকে সাহায্য করতে পেরেছি। এর পেছনে সেই রাতের অভিজ্ঞতার অবদান অনেক। আমি বললাম, কিভাবে? সেই রাতে আমি বুঝেছিলাম যে মানুষের মনের গভীরে কি আছে তা সবসময় আমরা জানি না। কিন্তু সেগুলোকে চিনতে পারলে এবং সঠিক পথে পরিচালিত করতে পারলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমি গর্বিত হলাম।
আমার ছেলে একটা অদ্ভুত অভিজ্ঞতা থেকে এত বড় শিক্ষা নিয়েছে। এর মধ্যে রিনাও বড় হয়ে গেছে। সে এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, মা, সুমিত দাদা কেন এত পরিবার নিয়ে ভাবে? সে সবসময় বলে যে পরিবারের সম্পর্কগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি হেসে বললাম, তোমার দাদা বুঝে গেছে যে পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। রিনা বলল, তাহলে আমিও পরিবার নিয়ে কিছু করব। আমি জিজ্ঞেস করলাম, কি করবে? আমি শিশুদের নিয়ে কাজ করতে চাই, যেন তারা একটা সুন্দর পারিবারিক পরিবেশে বড় হতে পারে। আমার মনে হলো আমার দুটো সন্তানই জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছে। 1 বছর পর সুমিত বিয়ে করল। তার স্ত্রীর নাম অনন্যা। অনন্যাও একজন মনোবিজ্ঞানী। তারা একসাথে পারিবারিক পরামর্শের কাজ করে। বিয়ের দিন সুমিত আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলল, মা, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। কিন্তু তুমি জানো, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমি কোথা থেকে পেয়েছি? আমি বললাম, কোথা থেকে? সেই রাত থেকে। সেই রাতে আমি বুঝেছিলাম যে ভালোবাসার অনেক রূপ আছে, কিন্তু প্রতিটি সম্পর্কের একটা নির্দিষ্ট সীমা আছে। সেই সীমা মেনে চললে সব সম্পর্কই সুন্দর হয়ে ওঠে। আমি তার কথা শুনে খুব খুশি হলাম। আমি বুঝলাম যে সেই রহস্যময় রাতের অভিজ্ঞতা আমাদের দুজনের জীবনেই ইতিবাচক পরিবর্তন এনেছে। সুমিতের বিয়ের কয়েক মাস পর অনন্যা একদিন আমার কাছে এসে বলল, মা, সুমিত আমাকে বলেছে যে আপনাদের মধ্যে একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। কী ধরনের ঘটনা? সে বলেছে যে একবার আপনারা একটা রহস্যময় জায়গায় গিয়েছিলেন। সেখানে তার মনে কিছু ভুল চিন্তা এসেছিল, কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই সে জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ, সত্যিই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা আমাদের দুজনের জন্যই শিক্ষণীয় হয়েছে। অনন্যা বলল, মা, সুমিত বলে যে সেই ঘটনার পর থেকে সে বুঝে গেছে যে মানুষের মনের গভীরে অনেক জটিল অনুভূতি থাকতে পারে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি বললাম, হ্যাঁ, এটাই সত্যি। মা, আমরা আমাদের কাউন্সেলিং সেন্টারে এই বিষয়ে কাজ করি। অনেক পরিবারে এ ধরনের জটিলতা থাকে, কিন্তু সঠিক পরামর্শ আর বোঝাপড়ার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব। আমি গর্বিত হলাম যে আমার ছেলে এবং তার স্ত্রী এত গুরুত্বপূর্ণ কাজ করছে। এর পরের বছর সুমিত আর অনন্যার একটি ছেলে হল। তার নাম রাখা হল অর্ক। আমি নানি হলাম। অর্কের জন্মের পর একদিন সুমিত আমাকে বলল, মা, এখন আমি নিজেও একজন বাবা হয়েছি। আমি বুঝতে পারছি যে একটি সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কত পবিত্র। আমি বললাম, হ্যাঁ, সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিষ্কলুষ ভালোবাসা। সুমিত বলল, আমি এখন আরও ভালোভাবে বুঝতে পারি যে সেই রাতে আমার মনে যা এসেছিল সেটা কতটা ভুল ছিল। একজন মা আর ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর একটি। আমি তার কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে গেলাম। এভাবে অনেক বছর কেটে গেল। আমি এখন 55 বছর বয়সী। রুদ্র এখন 49। সুমিত এখন 28 বছর বয়সে একজন সফল মনোবিজ্ঞানী। অনন্যার সাথে তার সুখী দাম্পত্য জীবন। তাদের ছেলে অর্ক এখন 7 বছর বয়সী, খুব বুদ্ধিমান আর চঞ্চল। রিনা এখন 18 বছর বয়সী। সে শিশু মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। সেও তার দাদার মতো পরিবার নিয়ে কাজ করতে চায়। একদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। অর্ক তার দাদুর কোলে বসে গল্প শুনছিল। হঠাৎ সুমিত আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো, আমি আমার ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে বুঝেছি যে পারিবারিক সম্পর্কে যখন কোনো জটিলতা আসে, তখন সেটার মূল কারণ সাধারণত ভুল বোঝাবুঝি। আমি বললাম, ঠিক বলেছ। আর সেই ভুল বোঝাবুঝির সমাধান হচ্ছে খোলামেলা কথাবার্তা আর সঠিক বিশ্লেষণ। রিনা বলল, দাদা, তুমি কি সেই রাতের কথা বলছ যে রাতে তুমি আর মা কোথায় যেন গিয়েছিলে? আমি আর সুমিত দুজনেই চমকে গেলাম। তুমি সেই রাতের কথা জানো কি করে? রিনা হেসে বলল, আমি তো তখন ছোট ছিলাম, কিন্তু মনে আছে তোমরা দুজনে একসাথে কোথায় যেন গিয়েছিলে। পরের দিন থেকে দাদার আচরণে অনেক পরিবর্তন এসেছিল। সুমিত বলল, হ্যাঁ রিনা, সেই রাতে আমরা একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই আমি জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছি। অনন্যা বলল, সেই অভিজ্ঞতার কারণেই সুমিত এত দক্ষ একজন পারিবারিক পরামর্শদাতা হয়েছে। রুদ্র, যিনি এতক্ষণ চুপ করে শুনছিলেন, বললেন, মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে যা প্রথমে কষ্টকর বা বিভ্রান্তিকর মনে হয়, কিন্তু পরে দেখা যায় সেই ঘটনাগুলোই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আমি বললাম, ঠিক বলেছ। আমাদের জীবনেও তাই হয়েছে। ছোট্ট অর্ক হঠাৎ বলল, নানি, আমিও বড় হয়ে বাবার মতো মানুষের মনের সমস্যার সমাধান করব। আমি তাকে কোলে নিয়ে বললাম, হ্যাঁ সোনা, তুমিও মানুষের সেবা করবে। সুমিত বলল, মা, আমি এখন বুঝি যে সেই রাতের অভিজ্ঞতা আসলে আমাদের জীবনের একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি বললাম, হ্যাঁ, আমরা বুঝতে পেরেছিলাম যে কিছু সীমা আছে যা অতিক্রম করা উচিত নয়। রিনা বলল, এইসব অভিজ্ঞতা থেকেই তো মানুষ শিক্ষা নেয়। সেই রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদ তখনও জ্বলজ্বল করছিল। আমার মনে পড়ল সেই রহস্যময় রাতের কথা। সেই অদ্ভুত জগৎ, সেই সাদা শাড়ি পরা মহিলা, সেই স্বচ্ছ নদী। এখনও মনে হয় যেন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন বা যাই হোক না কেন, তা আমাদের জীবনে এক অমূল্য শিক্ষা দিয়ে গেছে। আমরা বুঝেছি যে পারিবারিক সম্পর্কের পবিত্রতা রক্ষা করা কত গুরুত্বপূর্ণ। আজ আমার ছেলে একজন সফল মনোবিজ্ঞানী, যে অনেক পরিবারের সমস্যার সমাধান করে। আমার মেয়ে শিশুদের কল্যাণে কাজ করতে চায়। আমার নাতি বড় হয়ে হয়তো আরও ভালো কিছু করবে। এভাবেই জীবনের চাকা ঘুরতে থাকে। কিছু অভিজ্ঞতা আমাদের শেখায়, কিছু আমাদের পথ দেখায়। সেই রহস্যময় রাত আমাদের জীবনে এমনই এক মাইলফলক ছিল। আমি মনে মনে সেই সাদা শাড়ি পরা মহিলাকে ধন্যবাদ জানালাম। তিনি যদি সত্যিই কোনো অলৌকিক শক্তি হয়ে থাকেন, তাহলে তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন। চাঁদের আলো আমার মুখে একটা শান্তির হাসি ফুটে উঠল। জীবন সত্যিই সুন্দর যদি আমরা তার রহস্যগুলো সঠিকভাবে বুঝতে পারি। এই গল্পের শেষে এসে আমি বলতে চাই, মানুষের মনের গভীরে অনেক জটিল অনুভূতি লুকিয়ে থাকে। কিন্তু সেগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ করতে পারলে জীবন হয়ে ওঠে আরও সুন্দর আর অর্থপূর্ণ। পারিবারিক সম্পর্কের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রতিটি সম্পর্কের একটা নির্দিষ্ট মর্যাদা আছে। সেই মর্যাদা বজায় রেখে চললেই আমাদের জীবন হবে সূক্ষ্ম আর শান্তিপূর্ণ। আর যখনই কোনো বিভ্রান্তি বা জটিলতা আসবে, তখন মনে রাখতে হবে যে প্রতিটি সমস্যারই সমাধান আছে। শুধু প্রয়োজন সঠিক বিশ্লেষণ আর ধৈর্যের। এই গল্পটি এখানেই শেষ। কিন্তু জীবনের গল্প কখনো শেষ হয় না। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা আর নতুন সুযোগ আসে। আমাদের কাজ হচ্ছে সেগুলো থেকে সঠিক শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া।